আয়োজিত আজকের সদস্য সংগ্রহ অভিযানের সংগ্রামিত সভাপতি আমাদের প্রিয় নেতা জনাব হারুন রশিদ হারুন, এখানে উপস্থিত আছেন নোয়াখালী জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব, এক সময় তুখোর ছাত্রনেতা, নোয়াখালী পৌরসভার পরপর দুইবার নির্বাচিত মেয়র এবং নোয়াখালী জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব, এখানে উপস্থিত আছেন নোয়াখালী বারের 8 বার নির্বাচিত সভাপতি, নোয়াখালী বারের সবচেয়ে জ্যেষ্ঠ আইনজীবী, জেলা বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমাদের প্রিয় নেতা জনাব ABM জাকারিয়া, উপস্থিত আছেন আপনাদের প্রিয় নেতা বাবু কামাখ্যা চন্দ্র দাস, উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা এক সময় তুখোর ছাত্রনেতা যুবনেতা জনাব শাহিন, এখানে উপস্থিত আছেন এক সময় তুখোর ছাত্রনেতা বর্তমান পৌর বিএনপির সংগ্রামী সদস্য সচিব সাবেক সাধারণ সম্পাদক জনাব মহসিন, এখানে উপস্থিত আছেন চারবার পরপর নির্বাচিত এই চমনি পৌরসভার সবচেয়ে জনপ্রিয় কাউন্সিলর, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমান পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আমাদের সবার আপনাদের সবার প্রিয় নেতা জনাব আবুল কালাম আজাদ সহ এখানে উপস্থিত আছেন এই পৌর বিএনপির এক সময়ের এরশাদ বিরোধী আন্দোলনে যিনি নেতৃত্ব দিয়েছেন এবং নর্তনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব আলী হোসেন, এখানে উপস্থিত আছেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আপনাদের আমাদের সবার প্রিয় নেতা জনাব সাদেক সহ সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত বিএনপি সহ এখানে উপস্থিত চমনি পৌরসভার আমার প্রাণপ্রিয় ভাইরা, প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। বক্তব্য দেওয়ার বিশেষ সময় খুব সংক্ষিপ্ত, আমি কয়েকটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমি প্রথমে 7 নম্বর ওয়ার্ডে মহিলাদের উঠান বৈঠক হয়েছে, আগামী শুক্রবার 4 নম্বর ওয়ার্ডে হবে। এরপর এই চমনি পৌরসভার 9টি ওয়ার্ডে আমাদের মহিলা প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে এবং আমি সেখানে উপস্থিত থাকব। এরপর এখানে বাবু কামাখ্যা চন্দ্র দাস আছেন। 16টি ইউনিয়নে আমরা 16টি মহিলা প্রতিনিধি সভা করব অতি শীঘ্রই, আগামী 15 দিনের মধ্যে। এটার আমরা আগে মহিলাদের প্রতিনিধি সভাগুলো সমাপ্ত করে আমাদের অন্য কাজগুলো আমরা করব। আজকে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, এটি অত্যন্ত আমাদের সবার সজাগ থাকতে হবে। ভূ রাজনীতির কারণে দুটি বিশ্ব মোড়ল আমাদের প্রতিবেশী, কি বলে এটাকে, সুপার পাওয়ার আমাদের প্রতিবেশী, এবং বিশ্ব মোড়ল যারা যে রাষ্ট্রটি, তারাও আমাদের দেশের রাজনীতিতে আজকে নাক গলাচ্ছে। অতএব বিশ্ব রাজনীতির আজকে চোখ পড়েছে বাংলাদেশের উপর। ইগলের যেমন থাবা দেয় তেমনি ভাবে থাবা দেওয়ার চেষ্টা করছেন, আর এর সাথে যোগান দিচ্ছেন ইসলামের নাম ধরে, ইসলামের নাম নিয়ে কয়েকটি রাজনৈতিক দল এদেশের মানুষকে এটি ইরাক, এটি সিরিয়া, এটি আফগানিস্তান বানানোর একটি ষড়যন্ত্র করছেন। আজকে যদি বাংলাদেশে নির্বাচন না হয় তাহলে বাংলাদেশের অর্থনীতি থাকবে না। বিগত 1 বছরে 24 লক্ষ শ্রমিক বেকার হয়েছেন আমাদের শুধু একটি সেক্টরে, সেটা হলো গার্মেন্ট সেক্টরে। আমরা তাই বলতে চাই, আমাদের অর্থনীতি স্থবির হয়ে যাচ্ছে। দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, মানুষের আইন শৃঙ্খলার যে অবনতি, এর থেকে মুক্তি পেতে হলে একমাত্র নির্বাচিত গণতান্ত্রিক সরকার ছাড়া কোনো উপায় নেই। এমন একমাত্র গণতান্ত্রিক সরকার, সেটি হলো জাতীয়তাবাদী শক্তির সরকার। আসলে দেশের উন্নতি হয়। যেমনি ভাবে 90-এর গণঅভ্যুত্থানের পরে আপনারা ভোট দিয়ে বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত করেছিলেন, তারপর বাংলাদেশ এর সাথে চাইতে সে বেগম খালেদা জিয়ার আমলে কোথায় গিয়ে দাঁড়িয়েছিল। শেখ মুজিবের আমল আপনারা দেখেছেন, তারপর জিয়া রহমান বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসার পর
বাংলাদেশ বিশ্বের মানচিত্রে একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আজকে 1.5 কোটি মানুষ মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে চাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন। 2.25 লক্ষ কোটি টাকার যে বৈদেশিক রেমিটেন্স বাংলাদেশে আসে, এর দাবিদার হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, অন্য কেউ নয়। উনি যদি ক্ষমতায় না আসতেন তাহলে এই রাস্তাটি খুলতো না। উনি মধ্যপ্রাচ্যে মুসলিম দেশগুলোতে একটি সবার কাছে প্রিয় নেতা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এদেশে গার্মেন্টস শিল্প চালু করেছেন, অন্য কেউ নয়। $1 গার্মেন্টস এদেশ থেকে এক্সপোর্ট হতো না। সেই দিন 550 গার্মেন্টস ইন্ডাস্ট্রির অনুমোদন দিয়েছেন, ঋণ দিয়েছেন, আর এটিকে বর্ধিষ্ঠ করেছেন বেগম খালেদা জিয়া। আজকে গার্মেন্টস এবং বৈদেশিক যে রেমিটেন্স আসে, এর উপর ভিত্তি করে বাংলাদেশের দাঁড়িয়ে আছে। এই দুইটির সৃষ্টিকর্তা হচ্ছেন, জন্মদাতা হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়া, অন্য কেউ নয়। তাই আমরা বলতে চাই, বিএনপির হাতে বাংলাদেশের উন্নয়ন। সেদিন 1971 সালে শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিতে পারে নাই, স্বাধীনতার ঘোষণা দেয় নাই। সেই পূর্ব পাকিস্তানের, পশ্চিম পাকিস্তানে ভুট্টো প্রধানমন্ত্রী হবেন, পূর্ব পাকিস্তানের শেখ মুজিব প্রধানমন্ত্রী হবেন, ইয়াহিয়া খান পাকিস্তানের রাষ্ট্রপতি থাকবেন, এই চুক্তি হয়েছে। উনি স্বাধীনতার ঘোষণা দেন নাই। পাকিস্তানিরা কিন্তু থেমে থাকে নাই। 25 তারিখ কালো রাত্রিতে হাজার হাজার মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে নির্বিচারে হত্যা করে। সেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একজন তরুণ মেজর ছিলেন 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের। তার ঊর্ধ্বতন কর্মকর্তা কর্নেল জামজুয়াকে হত্যা করে 26 তারিখ 25 তারিখ মধ্যরাত্রিতে গ্রামের উপর দাঁড়িয়ে বিপ্লব ময়দানে বললেন উই রিভল্ট। উনি সেদিন বিদ্রোহ ঘোষণা করলেন এবং 27 তারিখ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধ হয়েছে, এই ঘোষণার মধ্যে দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এবং উনি রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, বীর উত্তম, শতাব্দীর শ্রেষ্ঠ বীর মুক্তিযোদ্ধা হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। আমরা তাই বলতে চাই, যারা সেদিন বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিলেন, যারা পাকিস্তান হানাদার বাহিনীর সাথে থেকে বাঙালিদের হত্যা করেছেন, আমাদের বামনদেরকে গনিমতের মাল বলে পাকিস্তান সেনাবাহিনীর কাছে উঠিয়ে দিয়েছিলেন, তারা আজকে আবার পিয়ার নামক আরেকটি শব্দ এনে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করতে চান, বাংলাদেশের অর্থনীতিকে আবার বিপদগামী করতে চান। এক সময় তারা এক এক সময় এক একটি নিয়ে হাজির হন। 1991 সালে আমাদের সাথে এসে যোগ দিয়েছেন। আবার 96 সালে এই তত্ত্বাবধায়ক সরকারের দাবি নিয়ে 173 দিন হরতাল করেছেন শেখ হাসিনার সাথে একসাথে। আপনারা দেখেছেন পার্লামেন্টের বিরোধী দলের যে কক্ষ আছে, সেখানে শেখ হাসিনা মাঝখানে বসে আছেন, ডান পাশে মতিউর রহমান নিজামী, বাঁ পাশে মুজাহিদুল ইসলাম, আরেক পাশে আবার সেদিনকার জাতীয় পার্টির নেতা মওদুদ আহমেদ বসে আছেন। সেদিন তারা 173 দিন হরতাল অবরোধ করেছেন, বিএনপির সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। এবং আওয়ামী লীগ কোনোদিন রাষ্ট্রীয় ক্ষমতা আসতে পারত না। জামাত ইসলাম যদি সেদিন বিএনপির সাথে বিশ্বাসঘাতকতা না করত, তাহলে শেখ হাসিনা 96 সালে প্রধানমন্ত্রী হতে পারত না। তাই আমরা বলতে চাই, 1986 সালেও শেখ এরশাদ হোসেন মোহাম্মদ এরশাদের অধীনে সেদিন শেখ হাসিনা, জামাত ইসলাম সহ অন্যান্য সমস্ত রাজনৈতিক দল হোসেন মোহাম্মদ এরশাদকে বৈধতা দেওয়ার জন্য নির্বাচনে গিয়েছিলেন। একমাত্র রাজনৈতিক দল বেগম খালেদা জিয়া হোসেন মোহাম্মদ এরশাদকে বৈধতা দেন নাই, 86 নির্বাচনে অংশগ্রহণ করেন নাই। অনেকে বলেছিলেন বিএনপি নিঃশেষ হয়ে যাবে, কিন্তু বেগম খালেদা জিয়া আপোষ ছিলেন, বিএনপি সঠিক ছিল, সেই কারণে 90 গণঅভ্যুত্থান হয়েছে এবং বেগম খালেদা জিয়া সেদিন 91 সালে প্রধানমন্ত্রী হয়েছেন। আপনারা আমাকে চিনতেন না, জানতেন, আমি একজন তরুণ যুবক, সততার সাথে বেগম খালেদা জিয়ার সাথে সারা বাংলাদেশ ঘুরেছি, ওনার সাথে সাথে ছিলাম ছায়ার মতো। সেই কারণে অনেক বয়োবৃদ্ধ রাজনীতিবিদ ছিলেন, অনেক অভিজ্ঞ রাজনীতিবিদ ছিলেন, তাদেরকে মনোনয়ন না দিয়ে সেদিন আমাকে মনোনয়ন দিয়েছিলেন। আপনারা আমাকে চিনতেন না, জানতেন না। আপনারা শহীদ জিয়াকে জানতেন, আপনারা বেগম খালেদা জিয়াকে জানতেন, আপনারা ধানের শীষকে জানতেন। সেই কারণে আপনারা সেদিন ধানের শীষকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন, আমি সংসদ সদস্য হয়েছিলাম। তাই আজকে আমরা বলতে চাই, 2008 সালে আবার মঈন আহমেদ ফখরুদ্দিন আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার পর এখানে অনেককে নির্বাচন করতে বেগম খালেদা জিয়া আহ্বান করেছিলেন। ওনারা বলেছেন আমরা রাজনীতি করি না, আমরা রাজনীতি বুঝি না,
আমরা বিএনপি করি না, আওয়ামী লীগ করি না, আমরা রাজনীতি করি না, আমরা ব্যবসা বাণিজ্য করি। সেদিন এখানে আমি এসেছিলাম, বেগম খালেদা জিয়াকে আমাকে মনোনয়ন দিয়েছে। আপনারা সেদিন আমার পাশে দাঁড়ান নেই, বেগম খালেদা জিয়ার পাশে দাঁড়িয়ে ধানের শীষকে ভোট দিয়েছেন। মইনি আহমেদের ভাই জাভেদকে ৫৮,০০০ ভোটের ব্যবধানে আপনারা পরাজিত করেছিলেন, ঠিক কিনা? তাই আমরা বলতে চাই, আজকে আবার তাদের প্রেতাত্মারা বলেন যে বিএনপি করেন, ওনারা আবার মানুষের কাছে আসেন। আমি তাদের নাম নিতে চাই না। আমরা চাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, বেগম খালেদা জিয়া, আমাদের প্রিয় নেতা তারেক রহমান আজকে একটি স্লোগান দিয়েছিলেন, ঐক্য ঐক্য ঐক্য, ঐক্যের কোনো বিকল্প নাই। আমাদের সারা জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। ৩.৫ কোটি নতুন ভোটার, যারা এই নতুন ভোটার, তাদের কাছে আমাদের একটি আবেদন থাকবে, আপনাদের জীবনের প্রথম ভোটটি স্বাধীনতার সপক্ষে হোক। আপনাদের ভোটটি দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য হোক, আপনাদের ভোটটি দেশের উন্নয়নের জন্য হোক, আপনাদের ভোটটি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতীক ধানের শীষের প্রতি হোক, এটাই আমাদের আবেদন। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। পরিশেষে আপনাদের কাছে একটি আবেদন থাকবে, আমরা বাংলাদেশকে, আজকে যে পরাশক্তিগুলো বাংলাদেশকে এখানে একটি আরাকানে একটি খ্রিস্টান রাজ্য বানাতে চান, এই দেশকে অস্থিতিশীল করতে চান, পার্বত্য চট্টগ্রামকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, আমাদের চট্টগ্রাম বন্দর নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। ৭১ সালে যারা এদেশের বিরোধিতা করেছেন, তারা আবার আজকে নতুন করে আবার ষড়যন্ত্র করছেন পিয়ারের নামে। পিয়ার শব্দটি কি এদেশের মানুষ চিনে না, জানে না। পিয়ার হলো একটি নাম টাঙ্গাই দেবেন, আপনি ভোট দেবেন জনাব হারুন রশিদ আজাদকে, আর নির্বাচিত হবে গিয়ে সেই ডাক্তার শফিক সিলেট থেকে। এটি হতে পারে না। আপনি আপনার নির্বাচিত প্রতিনিধিকে সকাল বিকাল আপনার সুখ দুঃখের সাথে হিসাবে পেতে চান। তাই আজকে যেমনি ভাবে ৯৬ সালে আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতা এনেছে জামাত, আজকে জামাতের সাথে আরো দু একটি দল মিলে যারা বাংলাদেশের মানুষের ঈমান আকীদা নিয়ে প্রশ্ন তুলেছেন, তারা বলেন ওই রাজনৈতিক দলটি জামাত করলে নাকি আপনি বেহেশতে চলে যাবেন। এটা নাউজুবিল্লাহ, এর থেকে শিরক আর কোনো কিছু হতে পারে না। আমাদের মা বোনদের বিভ্রান্ত করছেন। আল্লাহ রসুলও গ্যারান্টি দিতে পারে না কে বেহেশতে যাবে আল্লাহ ছাড়া। উনি সুপারিশ করতে পারেন। ৮ জন না ৯ জন মহিলাকে আল্লাহ নিজেই বলেছেন, ফেরাউনের স্ত্রী আসিয়া বেহেশতে যাবেন, বিবি খাদিজা বেহেশতে যাবেন, বিবি ফাতেমা বেহেশতে যাবেন, বিবি আয়েশা বেহেশতে যাবেন, এভাবে কয়েকজন বেহেশতে যাবেন। এটা আল্লাহ কোরআনে আল্লাহ নিজে বলেছেন, অন্য কেউ না। আল্লাহ রসুলও বলতে পারে না। উনি বলছেন আমি আপনাদের জন্য, আমার উম্মতের জন্য আমি সুপারিশ করব। এই দলটি আজকে শিরক করছেন, এই দলটি ইসলামের আকীদার বিরুদ্ধে কাজ করছেন। অতএব এদের থেকে সতর্ক থাকবেন। এরা সুদের ব্যবসাও করে, এরা মানুষের ভেজাল জমিও কিনে, এরা সব কিছু করে আর ইসলামের কথা বলে। এদের থেকে আজকে এদের থেকে দূরে থাকতে হবে। আমাদের দেশকে রক্ষা করতে হবে। আমি একটি কথা আজকে এখানে বলতে চাই, সেই মুজাহিদ ইসলাম সেলিম সাহেবকে আমি জেলখানায় একসাথে ছিলাম। ওনাকে আমি জিজ্ঞাসা করলাম ২০০৮ সালে বেগম জিয়া নির্বাচনে যেতে চায় নাই, নির্বাচনে গেলে সেদিন আওয়ামী লীগ ক্ষমতা আসবে এবং সেনাবাহিনীর সাথে একটা সমঝোতা হয়েছে তাদের। আপনি জোর করে সেদিন বলেছেন যে আমরা নাইলে দল ভাঙবো, আমরা ১৮০ সিট পাবো। অনেক চিন্তা ভাবনা করে বেগম খালেদা জিয়া সেদিন ভোটে এসেছিলেন। ওনাকে জেলখানায় আমি দুপুরবেলা জোহরের নামাজের পরে জিজ্ঞাসা করলাম, জনাব মুজাহিদ সাহেব, আপনি কেন সেদিন বেগম খালেদা জিয়াকে বল প্রয়োগ করলেন নির্বাচনে যাওয়ার জন্য? কি কারণে বলেন? বললেন যে এখান থেকে বের হলে আপনাকে বলবো। আমি বললাম আপনি এখান থেকে বেরোতে পারবেন না, আমি বেরোয় যাব ৩-৪ মাস পরে। আপনার লাশ জেলখানা থেকে যাবে, সেই লাশটি ওনার জেলখানা থেকে এসেছে। আজকে সেদিনও তারা ভুল করেছেন। ৯১ সাল ৯৬ সালে তারা ভুল করেছেন, ৭১ সালেও তারা ভুল করেছেন। তাই আমরা বলতে চাই, আপনাদের এই ভুলের রাজনীতিতে বাংলাদেশের মানুষ আর কেউ পা দিবে না ইনশাল্লাহ। এই বেগমগঞ্জে ধানের শীষ প্রতীক নির্বাচিত হবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতীক, বেগম খালেদা জিয়ার প্রতীক, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের প্রতীক। আগামী মাসে তারেক রহমান বাংলাদেশে আসছেন। আপনারা সমগ্র বাংলাদেশের মানুষ উৎসব মুখর পরিবেশে বেগম আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে অভ্যর্থনার জন্য
আমরা সবাই প্রস্তুত আছে, 18 কোটি মানুষ। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আপনারা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। ওনার মতো একটা মনীষী নেত্রী বাংলাদেশে আর আসবে কিনা আল্লাহ জানে। অতএব আমি ওনার দোয়া চাই, আর আমাদের প্রিয় নেতা তারেক রহমানের জন্য দোয়া চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দোয়া চাই। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।